নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আমরা বিভিন্ন বিজেপি নেতা নেত্রীর মুখে শুনেছিলাম যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিন, তাহলেই ভয় আউট, ভরসা ইন। তো ভয় যে আউট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের একের পর এক মাতব্বর নেতা, ফেরেববাজ, বদমাইশ নেতা, তাদেরকে কিন্তু জেলে যেতে হচ্ছে। যারা এতদিন পুরো দাপিয়ে বেড়াতো, যারা সাধারণ মানুষকে অত্যাচার করতো, তারা বেলের জন্য এখন ছোটাছুটি করছে। আর সর্বোচ্চ স্তরের সব থেকে বড় শয়তানগুলো ডাক এলো বলে আতঙ্কে ছটফট করছে। এ তো গেল ভয় ভয় আউটের কথা, কিন্তু ভরসাহীন অর্থাৎ রাজ্যে চাকরির ক্ষেত্রে কি হবে, সরকারি চাকরি কি হবে, রাজ্যে শিল্প আনার ক্ষেত্রে কি হবে, রাজ্যে যে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে সেটার পুনরুজ্জীবনের জন্য কি হবে, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে কি হবে, উত্তরবঙ্গে এইমস হবে কি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনের মধ্যে কুরকুর কুরকুর করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সেই জায়গাতেও যে ডাবল ইঞ্জিনের ফায়দা, সেটা কিন্তু ফাইনালি শুরু হয়ে গেল। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেই তিনি বিদেশ সফরে চলে যান। আর সেই বিদেশ সফর সেরে তিনি দিল্লিতে ফিরতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী দিল্লি ছুটে গেলেন এবং তারপর গতকাল থেকে আজ অব্দি একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ নিয়ে হয়ে চলেছে এবং ডাবল ইঞ্জিনের ফায়দা যে পশ্চিমবঙ্গে কতখানি আসছে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, গতকাল যখনই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, তারপরই আমরা দেখলাম যে ৩৯,০০০ কোটি টাকার জল জীবন মিশন প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কেন্দ্র সরকার বরাদ্দ করে দিল। অর্থাৎ অর্থাৎ বিভিন্ন জায়গায় যে কেন্দ্রের একটা জল প্রকল্প চলছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে হবে এবং সেটাও বিনামূল্যে। যেটা কিছুদিন আগে অবধি এরা বিভিন্ন রকম নাম ফাম চেঞ্জ করে দিত, তারপর আপনাদের কাছ থেকে ফর্ম ভরানোর জন্য 200 টাকা 300 টাকা করে তোলামূল্যের মালগুলো তুলতো, সেই সমস্ত কিছু এবার বন্ধ হয়ে যাবে। পুরুলিয়ার প্রান্তিক মানুষটি হোক, পাহাড়ের প্রান্তিক মানুষটি হোক বা শহরের মানুষ, প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে এবং সেটাও বিনামূল্যে। সেই প্রকল্পের টাকা ৩৯,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য স্যাংশন হয়ে গেল। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে যেটা বৈঠক করেছেন, দেখুন একটা জিনিস আবারও বলছি, এই যে ডাবল ইঞ্জিনের ফায়দা, এটা কিন্তু এরকম ম্যাজিক তুড়ি মেরে প্রথম দিনই হয়ে যাবে না, কিন্তু এর বেসটা তৈরি করতে হবে। এই ঘন ঘন বৈঠকটা করতে হবে। ওই যখনই ভাইপোকে জেলে ঢোকানোর তোড়জোড় শুরু হবে, তখনই গিয়ে দিল্লিতে পায়ে পড়বো, মিটিং করব, কোনো আমলাকে সঙ্গে নিয়ে যাবো না, কোনো ফাইলকে দেবো না, এখানকার চোর চিটিংবাজ ফিরেববাজগুলোকে জেলে পুরবো না, কেন্দ্রের হিসেব দেবো না, ওই করে রাজ্য চলে না। রাজ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নের কথা ভেবে করতে হবে এবং সেই বেশটা কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৈরি করে চলে এলেন, যার ফায়দা আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু পরিলক্ষিত হবে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কি কি করে এলেন তিনি? প্রথমেই রাজ্যের যে দুর্বল অর্থনৈতিক কাঠামো রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। পরিষ্কারভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ, যেটা 2011 সাল অব্দি 2 লক্ষ কোটি টাকার দেনায় ডুবেছিল বলে মমতা চেঁচাতো, সে যাওয়ার সময় 8 লক্ষ কোটি টাকার দেনা পশ্চিমবঙ্গের মাথায় চাপিয়ে দিয়ে গেছে। ফলে একটা বিপুল পরিমাণ ইন্টারেস্ট প্রত্যেক বছর দিতে হবে এবং এই যে ধারটা রয়েছে এটাকে শোধ করতে হবে, এর উপরে ডেভেলপমেন্ট করতে হবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। সুতরাং কেন্দ্রের তো ডেফিনেটলি একটা ভাবনা চিন্তা থাকবে, কেন্দ্র কি ভাবনা চিন্তা করছে, রাজ্যের কি ভাবনা চিন্তা রয়েছে, সেটা কেন্দ্রের ভাবনা চিন্তার সঙ্গে কতখানি ম্যাচ করছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত হাই ইম্পর্টেন্স দিয়ে সরাসরি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা করে এলেন। এছাড়াও রাজ্যের যে দীর্ঘদিনের বকেয়া মেটানো রয়েছে, এর প্রক্রিয়াটা কি হবে, এটা ঠিক কতখানি ছাড় দেওয়া যেতে পারে, এখানে কি কোনো সুরাহা মেলার জায়গা রয়েছে যেটা আপাতত ডেভেলপমেন্টের কাজে লাগাতে যেতে পারে, এই জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, দেখুন রাজ্যের যদি আর্থিক পরিকাঠামো বাড়াতে হয়, সেখানে শুধু খরচ বাঁচিয়ে এই ধার দেনা শোধ করে এইভাবে হবে না, রাজ্যের আয়টা বাড়াতে হবে। আর রাজ্যের আয়টা বাড়াতে গেলে কোথায় হবে? ট্যাক্স ছাড়া গভর্নমেন্টের কোনো জায়গা নেই। সেই ট্যাক্সটা কোথা থেকে আসবে? ভারী শিল্প স্থাপনে পশ্চিমবঙ্গের জায়গাটা কতখানি ব্যাপকভাবে রয়েছে এবং সেখানে কেন্দ্র কি ভাবনা চিন্তা করছে, কেন্দ্র ঠিক কতখানি সহায়তা করতে পারে, সেই নিয়েও নাকি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ আলোচনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রের কি ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের এখন কোথায় কোথায় জট রয়েছে, সেটার একটা প্রাথমিক আলোচনা রয়েছে এবং এই প্রথম বৈঠকেই এই জায়গাটা অ্যাসিওর করে দেওয়া যেতে পারে যে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু ঘন ঘন আরো এরকম বৈঠক দেখা যাবে এবং সেক্ষেত্রে সেগুলো যে জটগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু ক্রমশ তৈরি হবে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে পশ্চিমবঙ্গে আসার কথা আমন্ত্রণ তিনি জানিয়ে এসেছেন। এবার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, আপনারা জানেন যে দ্রৌপদী মুর্মু এর আগের যে সরকার ছিল তারা কিরকম অসভ্যের মতো আচরণ করতেন, ফলে মাননীয় রাষ্ট্রপতিরও একটা বিতৃষ্ণার জায়গা রয়েছে। তাকে একজন আদিবাসী বলে অপমান করা থেকে শুরু করে তিনি যখন দার্জিলিং এ এসেছিলেন, যে সাঁওতালদের যে একটা অধিবেশন চলছিল সেখানেও তাকে আটকে দেওয়ার চেষ্টা, বারবার আটকানোর চেষ্টা চলেছে, সেই জায়গাটা নেই। সত্যিই পশ্চিমবঙ্গ দেশের রাষ্ট্রপতিকে লাল কার্পেট বিছিয়ে আমন্ত্রণ জানাবে, সেই জায়গাটা তৈরি করে এলেন। ফলে মাননীয় রাষ্ট্রপতি আসা মানে সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হবে। এছাড়াও মাননীয় প্রতিরক্ষা
মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বৈঠক হয়। এখন এখানে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে এই আলোচনাটা মূলত বোঝা যাচ্ছে যেটা কাঁটাতারের বেড়া জমি হস্তান্তর বিএসএফ সেটা নিয়েই হয়েছে, কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, তাহলে প্রতিরক্ষা মন্ত্রকের এখানে কি কাজ রয়েছে? যেটা মনে করা হচ্ছে, এখন এর কনক্রিট নিউজ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন মিডিয়া সোর্সে যেটা নিউজ পাওয়া যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দুটো বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব আলোচনা করেছেন। একটা হচ্ছে ভারত সরকার অত্যন্ত জোর দিচ্ছে মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সামরিক সরঞ্জাম লাগবে সেইগুলো কিন্তু ভারতবর্ষেই তৈরি হবে, আর বিদেশের উপর সেখানে ডিপেন্ড করা হবে না। ফলে পশ্চিমবঙ্গে যদি এরকম একটা শিল্প কারখানা স্থাপন করা যায় যেটা কেন্দ্রীয় সরকারের হবে, ভারতের সরঞ্জামের জন্য হবে, তাহলে কিন্তু একটা সেখানে বড় রকমের ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসতে পারে। এই জায়গা নিয়েও আলোচনা হয়েছে এবং এর পাশাপাশি যে বেড়াটার কথা রয়েছে সেটার সঙ্গে সরাসরি আমাদের প্রতিবেশী দেশ রয়েছে এবং সেখান থেকে যে ধরনের একটা জেহাদি ব্যাপার রয়েছে সেই নিয়েও আলোচনা রয়েছে। এবং সব থেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এর আগেই ডিটেক্ট করেছি, ডিলিট করেছি বা ডিপোর্ট করার যে প্রয়াস রয়েছে, ফলে সেই জায়গাটা নিয়েও কিন্তু মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটার দিকে গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়েছিল সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়েছে। এখানে একটা এজেন্ডা অবভিয়াসলি ছিল, সেটা হচ্ছে মন্ত্রিসভা, কেননা পূর্ণ মন্ত্রিসভা সেইটা কিন্তু এখনো তৈরি হয়নি, যেটা জুনের ফার্স্ট উইকে তৈরি হতে পারে। ফলে সেটা কি ফর্মুলায় হবে, কাদের কথা ভাবা হচ্ছে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা চলেছে। এছাড়াও আপনারা সকলেই জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অত্যন্ত ব্লু আইড বয় হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজনীতির ক্ষেত্রে তার উপর অনেকটাই ভরসা করেন। ফলে সেই জায়গা নিয়েও একটা আলোচনা রয়েছে। এবং সীমান্তে যে কাঁটাতার ও তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, অর্থাৎ যেটা রাজনাথ সিংজির সঙ্গেও আলোচনা চলেছে, সেটাও মাননীয় অমিত শাহজির সঙ্গেও এক রাউন্ড আলোচনা রয়েছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই যে আমাদের সিএএ হয়েছে, সেই জায়গায় কিন্তু এখনো বহু মতুয়া ভাই বোন রয়েছেন যাদের নামটা ওই সিএএ তালিকায় আনা যায়নি, কেননা ওই মমতারা বদমাইশি করেছিল, ভুল বুঝিয়েছিল। ফলে সেই জায়গার জন্য সিএএ স্পেশাল ক্যাম্প পশ্চিমবঙ্গে মাননীয় অমিত শাহজি চালু করেছেন, সেটা নিয়েও একটা দীর্ঘ আলোচনা রয়েছে যাতে এই সমস্যাটার স্থায়ী সমাধান হয়। এবং ভোট পরবর্তী ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান মুখ্যমন্ত্রী কতখানি কি করেছেন, আর কোন কোন জায়গায় কি কি করার রয়েছে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে সারা দিন ধরে তিনি কিন্তু কার্যত গোটা দিল্লি চুষে বেরিয়েছেন এবং সেখানে রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছেন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি দেখলাম এবং যেটা অত্যন্ত পজিটিভ ভাইবস লাগলো, যেটা আমরা বারবার এতদিন ধরে বলে এসেছি, যে তৃণমূল কংগ্রেস তারা বলতো যে আমাদের বেশি বেশি করে এমএলএ করাও, বেশি বেশি করে জনপ্রতিনিধি দাও, এমপি করাও, তাহলে আমরা দিল্লিতে গিয়ে চাপ দিয়ে পশ্চিমবঙ্গের জন্য নিয়ে আসবো। কিন্তু কার্যক্ষেত্রে কি দেখতাম, কিছু করেনি, এরা চুপচাপ বাড়িতে বসে থাকতো আর শুধু এখান থেকে টাকার তোলাবাজি করে যেত, এরা শুধু গুন্ডামাস্তামি করে যেত, রাজ্যটা কোনোদিন ভালো কিছু করেনি। কিন্তু পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর বিজেপি কিন্তু একটা ইউনিট হিসেবে, একটা টিম হিসেবে কাজ করছে, পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। এবং পশ্চিমবঙ্গের যাতে ভালো হয় সেই জায়গাটা এনশিওর করার জন্য শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী নন, যে যেখানে পারছেন তারা কিন্তু সেটা একটা সম্মিলিত প্রয়াস করছেন। এবং তার একটা রিফ্লেকশন হচ্ছে আজকে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির সঙ্গে সরাসরি রাজ্যসভা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা বৈঠক হয়েছে। সেখানে অবভিয়াসলি যেটা নিয়ে কথা উঠে এসছে, ফার্স্ট পয়েন্ট এজেন্ডাতে ছিল, সেটা হচ্ছে রাজ্যের বেহাল অর্থনীতি কিভাবে ঠিক হবে, এইটা নিয়ে একটা আলোচনা রয়েছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কেন্দ্রীয় বকেয়া। আমরা বারবার শুনতাম তৃণমূলের মুখে যে কেন্দ্রীয় বকেয়া, দেখুন ওই যে বারবার বলতো না 2 লক্ষ কোটি টাকা বাকি আছে, 2 লক্ষ কোটি টাকা, ওটা হাওয়াই ফেসে কথা, ওর কোনো রকম কোনো কিছু নেই। কিন্তু কেন্দ্রীয় বকেয়া বলতে এই ধরুন 100 দিনের কাজের টাকা যে বন্ধ রয়েছে, কিসের জন্য বাকি রয়েছে, কি করলে সেটা চালু হবে, সেইটা নিয়ে বৈঠক হয়েছে। এই যে আবাস যোজনার টাকা কেন বন্ধ রয়েছে, কোন কোন জায়গায় ইস্যুগুলো রয়েছে, কোন কোন জায়গার ইস্যুগুলো সলিউশন করলে মানুষ এগুলো পেতে আবার শুরু করবে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছেন। অর্থাৎ এই যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের জন্য আটকে গিয়েছিল, কেননা তৃণমূল সীমাহীন চুরি করছিল এবং তার উপর মমতারা বদমাইশি করে তার কোনো হিসাব দিচ্ছিল না, কেন্দ্রের কোনো নিয়ম মানছিল না, সেই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হবে। কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে, এখানে রাজ্য সরকারের কি করণীয় রয়েছে, সেই জায়গাটা তারা পরিষ্কারভাবে বুঝছেন এবং রোডম্যাপটা রাজ্য সরকারকে দেবেন, রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করবেন এবং এই কেন্দ্রীয় প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হবে। সেই গ্রিন সিগন্যাল আসতে শুরু করেছে, যদিও যেটুকুনি আমরা মিডিয়া সূত্রে জানতে পারছি যে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি পুরো বিষয়টা শুনেছেন, কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করবেন, রাজ্যের যারা আমলা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরেই এই নিয়ে প্রপার যে রোডম্যাপ সেটা কিন্তু তৈরি হবে। কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু মাননীয় শ্রমিক ভট্টাচার্য সেখানে পৌঁছে দিয়েছেন। এছাড়াও আরো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তিনি করে এসেছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তাঁত শিল্প ও টেক্সটাইল হাব, এইগুলোর পুনরুজ্জীবন করার জন্য কেন্দ্র সরকার কি ভাবনা চিন্তা করছে, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। এটাতে কিন্তু একটা বিশাল স্কোপ আছে এবং এটা যদি হয় একটা বড় আর্থিক সমাধান হয়ে যাবে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় বড় জায়গা তৈরি হবে, সেই জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা রীতিমতো হয়েছে। এছাড়া আজকে আপনারা জানেন যে আমাদের শিয়ালদাতে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে যোগদান মেলা হচ্ছে, সারা দেশেই এটা হচ্ছে, 10 লক্ষ মানুষের চাকরি হবে, তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 51,000 মানুষের চাকরি কিন্তু হলো, ডাবল ইঞ্জিন সরকারের ফায়দা সেটা কিন্তু শুরু হলো। এতদিন যেহেতু তৃণমূল কলতলা সস্তা নোংরা রাজনীতি করত, সেই জায়গা থেকে এই যোগদান মেলা করাতে অত্যন্ত চাপ নিতে হতো, রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যেত না, রাজ্য সরকারের পার্টিসিপেশন পাওয়া যেত না,
ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হতো পশ্চিমবঙ্গের মানুষ। এবার কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের ফলে 51,000 মানুষের চাকরি হয়ে গেল। ভাবুন, গোটা দেশে 10 লক্ষ চাকরি হচ্ছে প্রধানমন্ত্রীর যোগদান মেলায়, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 51,000 মানুষ চাকরি পেলেন। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন যে আগের যে সরকার ছিল সেই সরকার, তার ফলে প্রচুর বদনাম হয়ে গেছে, মানুষের বিশ্বাসটা উঠে গেছে, এবং সেখানে তিনি অতীতের উদাহরণগুলো দিলেন যেগুলো আমরা সকলেই জানি। এবং নতুন সরকার সরকারি চাকরি নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করেছে। শুধু সরকারি চাকরি নয়, সরকারি অনুদানপ্রাপ্ত জায়গা যেখানে রয়েছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে গিয়েছিলেন যে শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো একদম দুরন্তের গতিতে সেগুলো কিন্তু ফিল আপ করা হবে, সেই নিয়ে ভাবনা চিন্তা রয়েছে। এবং এই নিয়ে পরপর কয়েকটা স্টেপ বলেছেন যেটা কিন্তু রীতিমতো পজিটিভ শোনাচ্ছে। নাম্বার 1, বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে একটা নতুন আইন নিয়ে আসছে, যাতে এই দুর্নীতি, এই করাপশন কেউ করতে না পারে, কেউ করার সাহসটুকু অব্দি না করতে পারে, সেই জায়গাটা এনশিওর করবে এই সরকার। 2 নম্বর, এখানে তৃণমূল টাকা তোলার জন্য একটা যেটা করতো, যে মৌখিকের জন্য অতিরিক্ত নাম্বার বাড়িয়ে দিত, ফলে যারা একাডেমিক্যালি খুব ভালো, লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছেন, তারপরও তারা চাকরি পেতেন না, ওই তোলামূলকে যারা ঘুষ দিতে পারতো তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া, সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা হচ্ছে ওএমআর এর যে কার্বন কপি, সেটা কিন্তু এবার থেকে যারা পরীক্ষার্থী তাদের কাছে থাকবে, রেজাল্ট বেরোলে তারা নাম্বারটা চেক করে নিতে পারবেন, এবং সেই জায়গায় কেউ যাতে কোনো দুর্নীতি না করতে পারে সেটা তো করছেন। এ তো গেল সরকারি চাকরি, সরকারি অনুদান প্রাপ্ত চাকরি। এর বাইরে আরেকটা রাস্তা খোলার কথাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যার আলটিমেট ডিভিডেন্ড এই পশ্চিমবঙ্গবাসী পাবেন, সেটা হচ্ছে রেল বলুন, আধা সামরিক বাহিনী বলুন, এরকম যে বিভিন্ন কেন্দ্রীয় ক্ষেত্রে চাকরি রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট একটা সেন্টার করার মতো জায়গা, যেখানে এই কেন্দ্রীয় প্রকল্পের চাকরি যখন আসবে, পশ্চিমবঙ্গের মানুষ বেশি বেশি করে যোগদান করতে পারেন, সেখান থেকে বেশি চাকরি পেতে পারেন। অর্থাৎ রাজ্য সরকারের চাকরি তো থাকছেই, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরি সেটাও যাতে এনশিওর হয়, এই রাজ্য সরকার কিন্তু তার জন্য চেষ্টা করছে। ওই যে বললাম না, ডাবল ইঞ্জিনের ফায়দা বিভিন্ন সেগমেন্ট থেকে হচ্ছে, এবং সব থেকে বড় সেগমেন্ট সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এবার যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। এতদিন ওই ঢপের চপ স্বাস্থ্যসাথী কার্ড চলতো, এর জেলায় জেলায় শুধু নির্জলা রং করা বিল্ডিং দেখা যেত, যেখান থেকে অভিষেকের পকেটে ভরতো, আলটিমেটলি রাজ্যের মানুষ কোনো রকম কোনো ফায়দা পেত না, রেফার রোগে ভর্তি ছিল, সেই সব দিন এবার অতীত হতে চলেছে। সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ চিকিৎসা পাবেন। যারা কাজের জন্য, পেটের টানের জন্য পশ্চিমবঙ্গে থাকতে পারছেন না, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে থাকতে হচ্ছে, তারাও এবার সেই ফায়দা পাবেন। এবং একাধিক ঐতিহাসিক জায়গা খুলছে, এক এক করে আপনাদের সামনে বলি। প্রথমেই এই তৃণমূল সরকার মিথ্যে কথা বলেছিল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলেছিল যে এই আয়ুষ্মান ভারত নাকি কেউ পাবে না, ওই সব অনেক কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, নিয়ম কানুন আছে অবশ্যই, যাদের পাওয়ার কথা তারা পাবে, কিন্তু পরিষ্কারভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড যারা পেতেন, সেই 6 কোটি মানুষ তারা সরাসরি আয়ুষ্মান ভারতের কার্ড পেয়ে যাবেন। এবং যারা এতদিন স্বাস্থ্যসাথী পাননি, তারাও কিন্তু নতুন করে স্বাস্থ্য বীমার জন্য তারা কিন্তু এনরোল করতে পারবেন, নতুন করে আবেদন জানাতে পারবেন, তারাও এই আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন। এবং তিনি যেটা সুখবর জানিয়েছেন যে এনরোলমেন্ট সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জুলাই মাসের প্রথম থেকেই এই আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া শুরু করবে রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে যেটা হবে, সারা ভারতবর্ষ জুড়ে আপনারা কিন্তু যেটা মাননীয় প্রধানমন্ত্রী সুবিধা করে দিচ্ছেন, সেই চিকিৎসা সুবিধা আপনারা নিতে পারবেন। এছাড়াও জুনের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি স্বাক্ষরিত হবে। কি হবে এর ফলে যেটা হবে, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক নতুন জায়গা আসবে, মানুষের সাশ্রয় বাড়বে। যেরকম 469-এরও বেশি পিএম জনৌষধি কেন্দ্র এটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হচ্ছে। তাতে কি লাভ হবে? ধরুন এখন যে ওষুধটা বা যে ওষুধগুলো আপনাকে কিনতে 2000 টাকা খরচ করতে হচ্ছে, এই প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র যদি চালু হয়ে যায়, সেখানে ওষুধের দাম হয়ে যাবে হয়তো 200 টাকা। মানে আপনার সাশ্রয় হচ্ছে, মানে 10 ভাগের 1 ভাগ টাকা লাগবে, সেই জায়গায় চলে যাবে। তাহলে যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের কতখানি ফেসিলিটি হবে এই জায়গা থেকে। এছাড়াও যেগুলো দুরারোগ্য ব্যাধি রয়েছে, সেই রকম ওষুধের ক্ষেত্রে 50 থেকে 80% ওষুধের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। মানে ধরুন ক্যান্সারের চিকিৎসা যার চলছে, বা এই ধরনের যেগুলো কঠিন ওষুধ রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে 50 থেকে 80% সেখানে কিন্তু ছাড় পাওয়া যাবে। এছাড়াও এই যে SC ST মহিলারা রয়েছেন, তারা যখন এই পিএম জনৌষধি কেন্দ্রে কাজ করবেন, সেখানে 2 লাখ পর্যন্ত তারা একটা কিন্তু ইনসেন্টিভ পেতে পারেন। এছাড়া এখানে যে স্যানিটারি ন্যাপকিন মায়েদের জন্য, দিদিদের জন্য যেটা লাগে, সেটা মাত্র 1 টাকায় পাওয়া যাবে। এছাড়াও যেটা মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন যে আমাদের তো 4টে জেলায় এখন অব্দি মেডিকেল কলেজ তৈরি করা যায়নি, ওই নীল সাদা রঙের বিল্ডিং একটু অব্দি মমতা করে দিয়ে যেতে পারেনি, সেই 4টি জেলায় মেডিকেল কলেজের জন্য জমি অধিগ্রহণ করে ইমিডিয়েট বেসিসে সেখানে কাজ করার জায়গা শুরু করা হয়েছে। এছাড়াও শিশু মৃত্যু, এটাও কিন্তু পশ্চিমবঙ্গে অত্যন্ত উদ্বেগজনক যে রিপোর্ট আসছে, সেটা কিন্তু মোটেই ভালো নয়। 5 বছরের নিচে শিশুদের মৃত্যু, বিশেষ করে প্রান্তিক শিশু যারা, সেটা কিন্তু একটা বড় রকমের সমস্যা। সেটা নিয়ে অলরেডি কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে, এবং কেন্দ্র 2103 কোটি টাকা এই ক্ষেত্রে দেবে, এবং সেই জায়গা থেকে অলরেডি 1/4 অর্থাৎ 500 কোটি টাকার জায়গা সেটা কিন্তু চলে আসছে। এছাড়া
অমৃত প্রকল্প শুরু হচ্ছে, যার আন্ডারে ওই ওষুধের দাম সেটা কমের কথা বললাম। আর যেটা আয়ুষ্মান ভারত দিদিমণি বলছিল না কেউ পাবে না, সেখানে 70 বছরের যদি ঊর্ধ্বে কারোর বয়স হয়, তার ছেলের বাইক আছে না গাড়ি আছে, তার আয় সীমা কি, কিছু নয়, কোনো কিছু দরকার নেই, 70 বছরের উপরে কোনো মানুষ চলে গেলেই তিনি কিন্তু সরাসরি আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসবেন। এবার দেখুন, মানুষের যখন বয়স হয় তখন হৃদরোগ জনিত বা স্বাস্থ্যজনিত সব থেকে বেশি সমস্যা তখন তৈরি হয়, সেই মানুষের কাছে তখন কিন্তু ইনকাম করার খুব একটা জায়গা থাকে না। সুতরাং সেই জায়গায় যদি সকলেই আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসেন এবং সেই চিকিৎসা পান, সেটা কিন্তু প্রবীণদের জন্য সব থেকে বড় একটা একটা খবর আসছে। এবং যেটা আয়ুষ্মান ভারত, সেটার জন্য অলরেডি 976 কোটি টাকার একটা সেন্ট্রাল ফান্ড ইতিমধ্যেই চলে এসছে। আর সব থেকে বড় কথা, উত্তরবঙ্গে এইমস, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেটা নিয়ে কি হবে, সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলে এসেছেন এবং উত্তরবঙ্গের যারা জনপ্রতিনিধি রয়েছেন, অর্থাৎ যারা এমপি রয়েছেন, যারা এমএলএ রয়েছেন বা স্থানীয় স্তরে রয়েছেন, তারা আলোচনা করে এর রূপরেখাটা তৈরি করুক এবং করার পর এটা কেন্দ্রকে জানানো যাবে। এইমস একদম বললাম আর হয়ে গেল তা তো নয়, তার জন্য একটা কেন্দ্রীয় বাজেটের, বড় বাজেটের দরকার হয়, সেটা হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা করে ঠিক হবে। কিন্তু আগে কিভাবে হবে সেটা উত্তরবঙ্গের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ভাবনা চিন্তা করে রূপরেখা তৈরি করুন, কেন্দ্রের কাছে সেটা সাবমিট করা হবে এবং সেই জায়গা থেকে সুখবর উত্তরবঙ্গবাসীর জন্য ডেফিনেটলি আসবে। অর্থাৎ চাকরি ক্ষেত্রে হোক, অর্থাৎ শিল্প ক্ষেত্রে হোক, অর্থাৎ পশ্চিমবঙ্গের আর্থিক পরিকাঠামো শুধরানোর ক্ষেত্রে হোক, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে হোক, প্রত্যেক জায়গায় ডাবল ইঞ্জিনের যে ফায়দা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সকলেই পশ্চিমবঙ্গকে যে সোনার পশ্চিমবঙ্গ গড়ার শপথ নিয়েছিলেন, সেই দিকে, সেই আঙ্গিকে যে কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন ডাবল ইঞ্জিনের এই ফায়দা নিয়ে? সত্যিই পশ্চিমবঙ্গ থেকে পাপ বিদায় হয়েছে এবং পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গ আলটিমেটলি শেপ নিতে শুরু করেছে, সেই ফিলিংসটা কিন্তু চলে আসছে। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনটার মতো এখানেই শেষ করলাম। বেরোতে নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।